सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। বড় কালী কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শ্যামা পূজা ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তাই আসুন সকলে মিলে আমরা শ্যামা মায়ের বন্দনা গান সেরে নিই। दक्षिण भावी मंडलम मेघजोजम सबोरूप महादेव हृदय परिसंस्थितम शिवाभिगौराभि चतुर्दिक् समन्वितम महाकांच समंगम विगौरीतर्वद्राम सुख प्रसन्न वदनां शिराडनस्राम एवं सचन्ते काली धर्म कामरुदिद्धिदाम ओम काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ प्रदे देवी नारायणी नमस्तुते आयुर्देहि यशो देहि भाग्यं भगवति देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वानोकवश्च देहि मे दुर्गतारिणि दुर्गे सर्वनिवारिणि धर्मार्थमच्चते देवी नित्यं विवरदाभुवं महिषाग्नि महामाये चामुण्डे मङ्गलालिनी आयुरज्ञ विजयं देहि देवी नमस्तुते जयन्ती मंगलाकाली भद्रकाली गोपालिनी दुर्गा शिवां भगवती शाश्वता नमस्ते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके सर्वोत्तमके गौरी नारायणी नमोस्तुते। ভগবানই জানেন। আজ হোলির দিনে বাবুদের ঘর বলে কি খেয়াল আছে? বাবা রয়েছে পুজো মণ্ডপে আর ছেলেরা ঘুরছে রঙের বালতি হাতে। যাক বাবা, আমি চট করে পুজোটা দিয়ে আসি। হোলির এমন
বৌদি, আশা করে এসে গেছি, নিরাশ করে ফিরে দেবেন না। কি কারা তোমরা? ভাবনা আমার কিছু নেই, আমাদিকে আমার আর বন্ধু ভাবতে পারে। তার মানে মানে দোস্তির নিশানা হিসাবে আমরা আমাদের প্যারি ভাবিজিকে হোলির রঙে রাঙাতে এসেছি। আসুন ভাবিজি। খবরদার, গায়ে হাত দেবে না বলছি। বলো তোমরা কারা? আপনার স্বামী অর্জুনের বন্ধু দিলীপের নাটা দিলীপ। और मैं हूँ जंगी आलम। না, ও নামে আমার স্বামীর কোনো বন্ধু নেই। যাও তোমরা এখান থেকে চলে যাও। বলছেন তবে যাই। আয় আলম, যাবার আগে বৌদির একটা নরম গায়ে চুম্মা খেয়ে যায়। আসুন ভাবি, তোমার ওই নরম গালে একটা তোদের এত সাহসে আমার স্ত্রী গায়ে আমার স্ত্রীকে অপমান করছিস? তোদের আজ আমি ওই শয়তান দুটোকে একেবারে শেষ করে দাও। ছেড়ে দেবো জি শয়তান, নইলে মায়ের ভাগে পাঠিয়ে পারে শালা। তোর বুদ্ধি ও সাহসের আমি প্রশংসা করি। সত্যি তুই এই যুগের অর্জুন। আপনি পূজা উপলক্ষে তোর বাড়িতে এলাম, তুই নিমন্ত্রণ করতে ভুলে গেলে কি হবে? আমি তো তোকে ভুলতে পারি না। স্যার আপনি Shut up! কেন তোরা এখানে ঝামেলা করতে এসেছিস? ওরে মূর্খের দল! অবলা নারী নিকেতন একটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। ওরা স্থাপনের স্বার্থে অর্জুন যখন ওর বাড়িটা ছেড়েই দিব বলেছে। না, কোনোদিনই না। ও তাহলে যা শুনেছিলাম তা সত্যি? কি শুনেছেন আপনি? না মানে তুই নাকি আমার বাবা এমএলএ এবাকর নাগের বিরুদ্ধে জনমত গঠন করেছিস, যাতে তুই আগামী ইলেকশনে ভোটে জিতে এমএলএ হতে পারিস। না, সেই ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। আর আজও নেই। আমি শুধু আমার মতো গরিব মেহনতিকে বুঝাতে চাই, তারা যে আমাদের বিরুদ্ধে অস্ত্রের স্থান দেয়। একটা কথা বলে যাচ্ছিস অর্জুন, জুতো যতই দামি হোক তার যোগ্য স্থান পায়ের তলে। না, দিন বদলে পড়েছে মাথা দিয়ে উঠে। সেটা খড়িকের তরে পরক করেছে আচরে পড়ে তার যোগ্য স্থান পায়ের নিচে। যেমন আজ পড়বি তুই। না, আমি শুভঙ্কর না, যার ইচ্ছা বলেই শ্মশান যাত্রা। আমরা কি সে ব্যবস্থাই করবো স্যার? আপনার অর্ডার পেলে ও শালকো তোমরা করো না, কিছুতেই ও কাজ করো না। সুজাদা, ওদের অস্ত্রের মুখোমুখি দাঁড়াতে বাগদের ছেলে অর্জুন মালিক এতটুকু ভয় পায় না। ভয় পেতে হবে কেন? তুই শুধু বল, এ বাড়ি ছেড়ে তুই অন্যের তরে চলে যাচ্ছিস। কোনোদিনই না। আমার এই 14 পুলিশের ভিটে মাটি ছেড়ে 14 পুরুষের ভিটে। শোন অর্জুন, সন্ত্রাস সৃষ্টি করার অপরাধে তুই 1 বছর বাড়ি ছাড়া ছিলি। আমার বাবার দয়ায় সেই ভিড়ে ছাই পেয়েছিস, আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। না, কোনো ষড়যন্ত্রই আমি করিনি। আপনাদের অন্যায় প্রতিবাদ করছি মাত্র। প্রতিবাদ? প্রতিবাদ কি?
তোর বাপের জমিদারি ফসল নাকি তুই সারা নন্দনপুর গ্রামের মানুষের জীবন মরণের ঠিকে নিয়ে রেখেছিস শালা হারামখোর। ভদ্রভাবে কথা বলো। আমার স্বামী আসামি হয়ে এই নরক দ্বার প্রান্তে পৌঁছাতে বেশি দেরি নেই আমার। আমার স্ত্রীর গায়ে হাত দিলে কি করবি? কি করার ক্ষমতা আছে তো? তুই কি জানিস আমার কথা মতো না চললে আমার এই চিড়াখানার বাঘ আর সিংহ দুটো তোর এই নাধর হরিণী কান্তি বউটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না, আমি ভয়ঙ্কর না, যার ইচ্ছা বলে শ্মশান যাত্রা। আর সেই শ্মশান যাত্রী হতে না চাইলে আমার শর্তগুলো শোন। এক, জীবনে কোনোদিন আমাদের বিরুদ্ধে এই জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করবি না। আর দুই, অবলা নারী নিকেতনের তৈরির স্বার্থে তোর বাড়ি ভিটা তুই দান করছিস, বল রাজি? আমি একটা নাকি দুবার বলি না। আমি একটা কাছে দুবার চিন্তা করি না। দিলীপ, নধর হরিণীটাকে এসো সুন্দরী, বাধা খেলে দাও। সুন্দরী রমণী, আজ তোমার স্বামী পরাজিত অর্জুন। আমরা হলাম বিজয়ী কৌরব। আর তুমি এখন আমার এই ঈশ্বরের বাচ্চারা, পড়ে না থেকে জানোয়ার থেকে ধরে নিয়ে আয়। এই কৃষ্ণ মন্দিরে ওকে আমি বলি দেব, বলি। তোমরা কাজ করো না। অসীম, তুই যেখানেই থাকিস বাবা, ছুটে গিয়ে একবার থানায় খবর দে। থানা, পুলিশ, এখানে স্বয়ং ভগবানও ওদের রক্ষা করতে পারবে না। এই সেজন, আজ তোর ভবনীলা শেষ। পশু বলি হয় কালী পুজোয়, কিন্তু এই দোল যাত্রায় শ্রীকৃষ্ণ পুজোয় আমি নর বলি দিয়ে নতুন প্রথা চালু করলাম। দেখেছিস কতটা রক্ত নষ্ট হলে ব্লাড ব্যাংকে দিলে হয়তো কয়েক হাজার টাকা পাওয়া যেত। দিলীপ, ওই পথের কাটা দুটোর ব্যবস্থা কর, আমি ততক্ষণ ব্যাপারটা দেখছি। ওকে স্যার, মনে হচ্ছে ছোটটা এখানে খেলছে আর বড়টা থানায় গেছে। আগে ওই ছোটটা শেষ করি, তারপর থানায় গিয়ে বড়টার পালা। না না না, ওগো ওগো শুনছো? আমাদের ছেলে দুটোকে ওরা বোধহয় বাঁচতে দেবে না। হে কি, তুমি কথা বলছো না কেন? তোমার গলায় এত রক্ত কেন? তোমার তোমার রক্ত নয় বৌদি, ওরা রক্ত নয়, ওরা সুস্বাদু পানীয়। অনেকক্ষণ কেটে তোমার গলাটা শুকিয়ে গেছে তো, তাই ওটা আমি তোমাকে পান করাবো। সালাম, এটাকে কি শেষ করে দেবো না? অর্জুন মালিকের পরিবারের সবকটা কণ্ঠ রোধ করে একটা কণ্ঠই আমি সচল রাখবো। ও বেঁচে থাকবে আমাদের অত্যাচারের মডেল হয়ে,
যাকে দেখে আতঙ্কে শিউরে উঠবে আমাদের বিরুদ্ধ আচরণকারীর দল। চলে এসো সুন্দরী, তোমার কান্নার দিন ফের। চোখ মেলে দেখো এই নন্দনপুর গ্রামবাসী আমাদের মতো রাজনৈতিক নেতাদের প্রয়োজনে কেমন হিংস্র শয়তান হয়ে উঠতে পারে। আয় শয়তানি, তোর স্বামী রক্তখাকি হয়ে তুই এই নন্দনপুরের পথে প্রান্তরে ডাকিনি যুগুনির মতো ঘুরে বেড়াবি। তাই তোর স্বামীর রক্ত তুই পেট পুড়ে খা। আপনি হাসছেন স্যার? না হেসে উপায় কি বলো? সারা দেশে যা চলছে তাকে হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। তাহলে পুলিশ তো এদেশের পুলিশকে নিয়েও জনগণ তো হাসিটা করবে। আরে করে করো, তাতে কি যায় আসে? মাসের শেষে মাইনাটা তো আটকাবে না। তাহলে মাসের শেষে কয়েকটা টাকার বান্ডিল গুনে ওই পকেটে ভরে এই খাকি পোশাক পরে কি পুলিশের চাকরি করা? অফকোর্স, বর্তমান পরিস্থিতি তো সেই কথাই বলছে। না স্যার, এই কথা আপনার মতো অফিসারের মুখে মানায় না। পুলিশের সংবিধান কার্যকারী করার চেষ্টা করে অনেক চেষ্টা করেও আমি সফল হতে না পেরে এই সহজ সরল পথটা আমি বেছে নিয়েছি। তাই বলে শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে একবার তাড়াতাড়ি আমাদের বাড়ি চলুন। কেন, কি হয়েছে? ওরা তখন বোধহয় আমার বাবাকে মেরে ফেলেছে, আর আমার মার ভাই। ওরা কারা? ওই শুভঙ্কর নাগ আর তার পুষা গুন্ডার দল। তুই কোথায় ছিলি? তোকে কথা কে বলেছে? কেউ বলেনি স্যার, আমি নিজে দেখেছি ওরা ছুরি তোরাল পিস্তল নিয়ে আমার বাবাকে। না, তুই কিচ্ছু দেখেছিস। কিন্তু স্যার, ও তো বলছে ও নিজের চোখে ও কিচ্ছু দেখেনি। ওর কিচ্ছু দেখা চলবে না, আর যদিও কিছু দেখে থাকে ওরা ভুল দেখেছে। আর ভুল নয় স্যার, আমি আমার নিজের চোখে দেখেছি। খারাপ অসময়ে বড় জ্বালাতন করে। সেবাই সেবাই, একে হাজতে নিয়ে যাও। কিন্তু আপনার কিন্তু উত্তরটা আমি পরে দেব। সেবাই, একে নিয়ে যাও। অর্জুন মালিকের খুনের অপরাধে ওকে আমি অ্যারেস্ট করলাম। আপনি ভালো করলেন না স্যার, এতদিন জানতাম পুলিশ ও মানুষ, কিন্তু আজ বুঝলাম তারা এক অন্য জাতির জীব। একজন আদর্শবাদী পুলিশ অফিসার হিসাবে আপনাকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু আজ আপনি যা করলেন ওকে বাঁচানোর জন্য। কি বলছেন স্যার? ওর বাবার খুনের দায়ে ও জেল খাটলেও বেঁচে থাকবে। নেতা মন্ত্রীর দায়ে, চাকরি বাঁচানোর দায়ে, নেতা মন্ত্রীর চাপে চাকরি বাঁচানোর দায়ে যে কাজ আমি করতে পারিনি সে আমার অসমর্থ কাজ করবে। ওই অসীম নেবে তার পিতৃ হত্যার প্রতিশোধ। কিন্তু এই মুহূর্তে ওকে ছেড়ে দিলে 1 ঘন্টার মধ্যে খবর পাবেন ও নদীর ধারে লাশ হয়ে পড়ে আছে। লাশগুলোকে তুলে রাখবেন আর প্রচার করে দেবেন যে জনরোষের শিকার হয়ে ওরা মারা গেছে। না শুভঙ্কর বাবু, ওকে আমি সাজিয়ে ফেলেছি। না, ওকে আমার চাই। ওকে হাজত থেকে বের করে দিন। তার সম্ভব নয় শুভঙ্কর বাবু, ইতিমধ্যে ওর নামে কেস ফাইল তৈরি করা হয়ে গেছে। এত কাজের লোক হতে আপনাকে কে বলেছে? যান, এখনই ওকে হাজত থেকে বের করে দিন। বাইরে আমার লোক ওই ছোট ভাইকে শেষ করে দাঁড়িয়ে আছে, ওকে ছেড়ে দিলেই। তার সম্ভব নয় শুভঙ্কর বাবু, আমি যে কেস ফাইল তৈরি করেছি
তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন, কারণ আইন আমরাই তৈরি করি এবং আমাদের প্রয়োজনে সেই আইনকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে। আরে সেই জন্যই তো বলছি, ওইটুকু ছেলেকে আপনি ভয় পাবেন কেন? ওকে ওর বাবার খুনের দায় ফাঁসাতে পারলে আইনও মর্যাদা পেল, আর আপনি আমি সকলেরই মান বাঁচল। ওই বালক যদি জেল থেকে বেরিয়ে বাঘ হয়ে বেরিয়ে আসে, তখন আপনি শিকার হয়ে যাবেন, এটাই বা ভাবছেন কেন? তাছাড়া ও তো জনগণের একজন, আর আপনি হলেন এই যুগের নেতা, আর এই যুগের নেতারাই তো ভগবান। ইউ আর রাইট মিস্টার রিপোর্টার। এই বোকা জনগণের মুখ থেকে স্বাধীনতা হাসি কেড়ে নিয়ে হাসবো শুধু আমরা, এই যুগের জননেতা। তুই কোথায় বাবা? একবার এসে দেখে যা তোর বাবার ভাইকে ওরা। এই যে পুলিশ, জানো ওরা আমার স্বামীর গলা কেটেছে, আর আমার ছোট খোকা ওই অমিতের গলায় পা দিয়ে তাকে নীরব করে দিয়েছে। আর আমার বড় খোকা অসীমকে থানায় যে এসেছে, সে কোথায় পুলিশ? ও পুলিশ, আমার বড় খোকা তার বাবার খুনের দায়ে জেল হাজতে বন্দি। ওই দেখুন, আমার বড় খোকা তার বাবাকে খুনের অপরাধে হাজতে বন্দি। বারে স্বাধীন দেশের পুলিশ আইন আর বিচার ব্যবস্থা। অসীম, অসীম বাবা আমার। দারোগা বাবু, থানার ভিতরে সিক্রেট সহ্য করছেন কেন? পাগড়িটার ঘর ধরে মারতে মারতে এখান থেকে বের করে দিন। না, আমি ভয়ঙ্কর নাগ, যার ইচ্ছা বলেই শ্মশান যাত্রা। তাই শোনো রিপোর্টার, এখানে তুমি আজ যা দেখলে এবং শুনলে সেগুলো সিনেমার ছবি ভাবে ভুলে যেও। এই দৃশ্য তোমার পেপারে ছেপে জীবন্ত করার চেষ্টা করলে তোমার সপরিবারও শ্মশান যাত্রা স্বয়ং ঈশ্বরও করতে পারবে না। আইন আর নেতা মন্ত্রীদের ঘেরাটোপে বন্দি পুলিশ আজ জনগণের শত্রু, আর আমার মতো সাংবাদিকরা নগ্ন রাজনীতির যাতা করে নিষ্পেষিত। কিন্তু আমাদের এই নীরব হাহাকারের কথা কাকে বলবো, কে শুনবে? স্বাধীন ভারতবর্ষের নাগরিকরা আজ স্বাধীনতা হারিয়ে টুকরে টুকরে কাঁদছে। ওদের মতো লক্ষ লক্ষ নির্যাতিত নিষ্পেষিত জনগণের মাঝে এদেশের স্বাধীনতা কাঁদছে, স্বাধীনতা হাসছে জননেতা। কাঁদছে স্বাধীনতা, হাসছে জননেতা। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত অর্জুন মালিকের খুনের দায়ে তারই জ্যেষ্ঠ পুত্র অসীম মালিককে দোষী সাব্যস্ত করিয়া ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল।
আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরে গেল চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, বাইরের আলো চোখে পড়ে না, সকাল আর সন্ধ্যায় দুইখানা রুটি দেয়, সকাল আর সন্ধ্যায় দুইখানা রুটি দেয়, রুটি খেয়ে পেট ভরে না মা, আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। কানন কুমার মাইতি, নির্দেশনা সমীর রায়, সহ নির্দেশনায় ভোলানাথ ঘোষ ও মনসারাম থান্দার, দল ম্যানেজার তিলক ঘোষ, ক্যাশিয়ার ভোলানাথ ঘোষ, ব্যবস্থাপনায় রঞ্জিত মণ্ডল ও নিমাই কৃষ্ণ থান্দার, আলো ও ধ্বনি তারামা নাট্য নিকেতন, নেড়োদিঘি, বর্ধমান। প্যান্ডেল ফাল্গুনিদা কাপিস্টা, প্রম্পট মাস্টার স্বপন ঘোষ ও দশরথ ঘোষ, সহযোগিতায় কেন্দুয়াডিহি বড় কালী কমিটি বৃন্দ। বিভিন্ন পুরুষ চরিত্রে যারা অভিনয় করেছেন: শুভঙ্কর নাগ, রঞ্জিত মণ্ডল, বিধানের ভূমিকায় লক্ষণ পাল, শোভনের ভূমিকায় নাবিক ঘোষ, রাজার ভূমিকায় অভিনয় করেছেন লক্ষ্মীনারায়ণ থান্দার, নেটা দিলীপ, আনন্দ পাল, জং এ আলম এর ভূমিকায় অভিনয় করেছেন নন্তু ঘোষ, নিশিকান্ত সেনের ভূমিকায় মনসারাম থান্দার, নির্মলের ভূমিকায় প্রসেনজিৎ পাল, অনুভব চ্যাটার্জির ভূমিকায় ধনঞ্জয় ঘোষ, ছোট অসীমের ভূমিকায় রতন ঘোষ, বড় অসীম সমীর রায়, অমূল্য পালের ভূমিকায় অভিনয় করেছেন কাশীনাথ ঘোষ, বিভাসের ভূমিকায় ভোলানাথ ঘোষ এবং পুলকের ভূমিকায় সন্তু ঘোষ ও রতনলালের ভূমিকায় নিমাই কৃষ্ণ থান্দার, নিশাচরের ভূমিকায় দিলীপ কুমার পাল এবং হাবিলদারের ভূমিকায় জয়দেব ঘোষ। স্ত্রী চরিত্রে যারা অভিনয় করেছেন:
সুজাতার ভূমিকায় মাধবী পোড়েল, হেনার ভূমিকায় লক্ষ্মী মণ্ডল, বিপাশা ঝর্ণা দে, রানীর ভূমিকায় সৌমি অধিকারী। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্যামা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি জনতার রায়ে যাদের উত্থান পতন, তারাই সেজেছে কলির বিধাতা, তাদের অনাচার আর পাপের আগারে কাঁদছে স্বাধীনতা, হাসছে জনতা, কাঁদছে স্বাধীনতা, হাসছে জনতা, কাঁদছে স্বাধীনতা, হাসছে জনতা। হাসবে না, হাসবে না, ওদের ওই কুট হাসি আমি চিরস্তরে স্তব্ধ করে দেব। আমাদের কান্নার বন্যার ঢেউ আছড়ে পড়বে ওদের সংসারের বুকে। কিন্তু ও কি কারা যেন যাচ্ছে, ইয়েস মনে পড়েছে, ওরাই আমার বাবার ভাইয়ের হত্যাকারী সহচর নেতা দিলীপ আর চঙ্গে আলম। শয়তান, এই তোদের আমি শেষ করব। না না মানে কে তুমি? আমি তোর শত্রু। মানে একজন মানুষ যখন একজন মানুষের কাজে বাধা দেয় তখন হয় সে তার শত্রু। কিন্তু তুমি কোন অধিকারী বাধা দিচ্ছ? আমি তোর লক্ষ্য পূরণে যখন বাধা দিয়েছি তখন আমি তোর শত্রু বই কি? কিন্তু তুমি কোন অধিকারে বাধা দিচ্ছ? কে কে তুমি? ভালো করেছে দেখো দেখি, দেখো তো চিনতে পারো কি না? আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনে হবে না। তার মানে তুই পুলক? হ্যাঁ আমি পুলক। তারপর বল কেমন আছিস? গ্রামের সবাই ভালো আছে তো? আর আর আমার মা কি হলো, চুপ করে আছিস রে? বল কেমন আছে আমার মা? আমি জানি না অসীম, আমি জানি না। শান্ত হো অসীম, শান্ত হো, মাথা স্থির রেখে আমার কথাগুলো মন দিয়ে শোন। হ্যাঁ 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 বল পুলক বল। আর আমার ভাই অমিত? ওই বিচারের পৌঁছানে তোর জেল হওয়ার পর পাগলিনী মাসিমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তোর বাবার অভিন্ন হৃদয়ের ডাক্তার অমূল্য পা। তারপর এই অপরাধে এমএলএ সুমঙ্ক নাগের অত্যাচারী খড়গ নেমে এলো ওই ডাক্তার কাকু সংসারে। ডাক্তার কাকু দূর অবস্থা সহ্য করতে না পেরে মাঝে মাঝে কোথায় চলে গেলে তার আজও পর্যন্ত কোনো সন্ধান পায়নি। না, সবার সন্ধান আমাকে পেতে হবে। পুলক আর আমার ভাই অমিত। তোর বাবার মৃতদেহ দাও করা হলো ঠিকই, কিন্তু অমিতের মৃতদেহ আজও কোনো খোঁজ পায়নি। না, সবার সন্ধান আমাকে পেতে হবে। তারপর আমি একটা একটা করে আঁকবো আমার প্রতিশোধের ছবি, যে ছবি হবে এই লগ্ন বিভস্ত সমাজ সংসারের বুকে এক বাস্তব জীবন দর্পণ। এটা আমিও চাই, আর তার জন্যই তো ছুটে এসেছি তোর কাছে। তাই যদি হয় তাহলে আয় দুটো শয়তানকে হাতের মুঠে পেও তাদের তুই নিকেশ করতে বাধা দিলি কেন কেন কেন? ঠিক এই মুহূর্তে তোর ওকাইটা করা উচিত নয় বলে। পুলক, ইয়েস, কলকাতার প্রকাশ্য লোকাল হয়ে তুই ওদের দুজনকে খুন করে পালাতে পারবি না। আর পালাতে গিয়ে আবার যাবজ্জীবন জেল কে বা ফাঁসি, তাহলে পালন করবে কে? কে কে নেবে ওই পিতৃ হত্যার প্রতিশোধ? আমি 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 14 বছর জেলের সেলে বসে কঠোর পরিশ্রমের মধ্যে যে প্রতিশোধের আগুন আমি আমার বুকে জ্বেলেছি তা আমি মুঠো মুঠো ছড়িয়ে দেব ওই শয়তানদের মুখে। তার জন্য চাই অসীম ধৈর্য, নিষ্ঠা আর সুচতর কৌশল। যার বলে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আজ থেকে সেই কৌশলে হবে আমার চলার পথের দিশারি। তাই আমার লক্ষ্য ও কি, সেই শয়তান দুটো আবার একটা মেয়েকে ওই রাস্তার মধ্যে উত্তপ্ত করছে। শয়তান মৃত্যু তাদের চুলির মুঠে ধরে টানছে। তুই ওদের কোনো ক্ষতি করবি না।
তোর আগামী দিনের সমস্ত মনে রেখে ভুল হয়তো ওদের আমি করব না, কিন্তু ওদের আমি বুঝিয়ে দেব যে এই সমাজে আজও মানুষ বাস করে, আর সেই মানুষের হাতে ওদের শেষ পরিণতি কি। না না, ওকে একা ছাড়া ঠিক হবে না, হয়তো রাগের বসে খুনি করে ফেলবে, তাই ওকে ওর পেছনে ছায়ার মতো আমাকে অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে। পুলো পুলো না, তা তোমরা পারবে না, তোমাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। জরুর হবে বিবিজান, তোমায় দিয়ে পূর্ণ হবে আমার খোয়া। তোমাদের সেই খোয়াবে পরিণত করতে কেউ আসবে না সুন্দরী, কারণ এই তুল্লাসে সাধারণ মানুষ সবাই জানে। কি জানে? এই জং এ আলম কেরামতি দুটো গ্যাংয়ের বস যখন এক জায়গায় মিলিত হয়েছি, যে কোনো অসাধ্য কাজ আমরা সাধন করতে পারি, তার কোনো ব্যতিক্রম হয়নি আর হবে কোনোদিন। তাই কথা না বাড়িয়ে চুরচুর করে আমাদের সঙ্গে চলে যাওয়াটাই বুদ্ধিমতির কাজ। তাছাড়া ভাবছো কেন সুন্দরী, তোমাকে আমরা ডাক্তার কাছে নিয়ে যাব না, তুমি প্রথম যার খাদ্য হবে তিনি যখন এই দেশের মহান মন্ত্রী। একটা বাজার কথা বললে তুমি আমাদের কিছুই করতে পারবে না সুন্দরী, আজ তোমায় মন্ত্রীর বেডরুমে যেতেই হবে। দেখি হাতটা আমার ছেড়ে দাও বলছি, নইলে কিন্তু আমি চিৎকার করবো। তাতে শুধু গোলা বিদায় হবে সুন্দরী, মৃত্যুকে আলিঙ্গন করতে কেউ এগিয়ে আসবে না। এসো এসো সুন্দরী, বাঁচাও, কে আছো? আমাকে রক্ষা করো, এই শয়তানটা আমাকে বাঁচাও। চাপ সালে কোটি ভেন্টার করলে আমরাই তোকে ছিঁড়ে খেয়ে ফেলবো। তোদের খাওয়ার ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না রে শয়তানের দল, নে পেট পুরে খা। আপনি কি জানি না, আপনি আমাকে বাঁচান, এই শয়তান দুটো আমাকে ছিঁড়ে খেতে চেয়েছিল। এই তো কিরে শয়তানের দল, খাবি তো এগিয়ে আয়। তার আগে বল তুই কিভাবে মরতে চাস? ওগুলো কদিন ধরে ধরতে শিখেছিস? তাই তুই পয়দা হওয়ার অনেক আগের থেকে। তাই তুই জন্ম দেখেছি, তেমনি আমরা মৃত্যু দেখবে শয়তান। সেই সৌভাগ্য তোদের হবে না। আমি পারি এই মুহূর্তে তোদের দুজনকে নিকেশ করে দিতে, কিন্তু তা আমি করব না। কেন কেন ওই শয়তান দুটো এত অন্যায় করছে তা জানতে পেরেও ওদের আমি ছেড়েই দেব, কারণ ওদের এর চেয়ে অনেক বড় পাপের হিসাব যে আমার খাতায় জমা আছে। তুমি তোদের মৃত্যুর পরোয়ানা বুঝবি সেই দিন, যেদিন পূর্ণ হবে তোদের পাপের 16 আনা। আপাতত প্রাণ দুটো নিয়ে ভাগ এখান থেকে। যাচ্ছি, কিন্তু মনে রাখিস বেয়াদব ছাগরা, আমাদের সঙ্গে টক্কর নিতে গেলে ওই আল্লাহ তাল্লাহ তোকে জিন্দা রাখতে পারবে না। আয় দিলীপ, তোর যেদিন ওই সামনে ঝুলিত শেষ হবে সেদিন তোর মৃত্যুর কারণ ওই ভয়ঙ্কর সাপের লেগে পদর কি ফল, কি ভীষণ, কি ভয়ঙ্কর। তোরাও সরে যা শয়তানের দল, মৃত্যুর ভয়ে ভীত হয় তোদের মতোই মদগর্বী ধনীর দল, আমার মতো এই সর্বহারাদের নায়কের মিছিলের নায়করা নয়। দাঁড়ান, কে আপনি? এই এলাকায় আপনাকে আমি প্রথম দেখলাম। কেন, কি করতেন দেখলে? ড্যাডিকে বলে আপনার মতো একজন হ্যান্ডসামকে আমি আমার বডিগার্ড বানাতাম। তা হয়তো রাখতেন, কিন্তু এরকম একটা ডেড বডিকে গার্ড দিয়ে লাভ কি বলুন? তাকে তো শিয়াল শুকনে ছেড়ে খাওয়াই ভালো। তাহলে ডেড বডি হোয়াট ডু মিন? আই মিন যারা নিজের শরীরটাকে
বাজারের পণ্যের মতো ফেরি করে এই যুব সমাজের বুকে কামনার আগুন জ্বালাতে চাই, তাদের আমি শ্মশান ঘাটের ডেড বলে মনে করি। তাহলে এই ডেড বডিকে রক্ষা করার জন্য এখানে ছুটে এসেছিলেন, নাকি কামনার আগুনটা আপনার বুকে উঠছিল? সেই দুর্ভাগ্য আমার জীবনে আসেওনি আর আসবেও না কোনোদিন। না, সেই আগুন আমি তোমার বুকেই জ্বলবে, আর সেই আগুন আমি তোমার বুকে জ্বালিয়ে ধরে আমি আমি তার হয়ে তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবো, জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা আজা আজা, আজা রে মেরে সাথ এই জাগি জাগি রাত, পুকারে তুঝে সুন সুনাए, জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা আজা আজা, আজা রে মেরে সাথ এ জাগি জাগি রাত, সুনাए এই ধুন বুলাए এই ধুন, জিমি 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 আজা, জিমি 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 আজা, জিমি 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 আজা। ছাড়ুন বলছি। নির্লজ্জতার একটা সীমা আছে, আপনি সেই শেষ সীমাটুকু পেরিয়ে একটা বাজারি মেয়েতে পরিণত হয়েছেন। What? তোমার সাহস তো কম নয়, তুমি একজন মন্ত্রীর মেয়েকে। ওই অহংকারে একদিন আপনার পতন ডেকে আনবে, আর সেই দিন বুঝবেন যে পথটায় আপনি চলছেন সেটা কোনটা কাকর্ণীয় পথ। যে কথাগুলো আপনি বলছেন সেইগুলো দম্ভে ভরা বাষ্পের বুদবুদ, আর যেটা করছেন সেটা ভুল, অন্যায় আর পাপের পসরা। পিস্তলটা নামান স্যার। এবার বলুন কোন দুঃখে বা অপরাধে আমি পালানোর চেষ্টা করব? তুমি ওই ভদ্র মহিলা শ্লীলতাহানির চেষ্টা করনি? এই হচ্ছে আমাদের স্বাধীন দেশের পুলিশ। তা আপনাকে এই সুখবরটা কে দিল? নেতা দিলীপ না জঙ্গে আরাম? তার মানে ওই শুভ কাজটা ওরাই করতে এসেছিল যারা এই দেশের বুকে নেতা মন্ত্রী আর প্রশাসনের ছত্র ছাড়াই বেড়ে উঠে এই সময়টাকে নরক গুলজারের সৃষ্টি করেছে। তাহলে আপনি? উনি আমার সম্মান রক্ষা করেছেন। আই এম সরি মিস্টার। বাঙালি না, কিন্তু নাম তো একটা না নেই। বাবা মা নাম রাখেননি, নয়তো রাখতে ভুলে গেছেন। থাকেন কোথায়? আপনার ঠিকানা কি? ঠিকানা ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পূর্ণ কোটির গড়ি। আমি এক যাযাবর, কোড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানেই সেখানেই আমি প্রতিদিন ঘুরি, প্রতিদিন ঘুরি। আশ্চর্য মানুষ। ওর মধ্যে আশ্চর্য কি দেখলেন? কি দেখলাম না তাই বলুন। সামান্য প্রশংসার কাঙাল হয়ে মানুষ কত রকমের হ্যাংলামো না করে, অথচ উনি আপনার এত বড় উপকার করেও বিন্দু মাত্র প্রশংসার প্রত্যাশা না করে নিজেকে লুকিয়ে রাখলেন। হ্যাঁ, পৃথিবীতে কিছু পাগলের অভিনয় করতেই পারেন। তা আপনি বলতে পারেন, কারণ উঁচু তোলার মানুষ বলে পরিচিত আপনাদের মতো মত গর্বে ধনীদের এর চেয়ে বেশি কৃতজ্ঞতা আশা করা যায় না। What? আপনি আমাকে ইনসাল্ট করছেন? জানেন আমার ড্যাডি একজন নাম করা মন্ত্রী। মন্ত্রীর মেয়ে? ওই মহান পরিচয়টা আপনি আর কারোর কাছে অহংকারের সঙ্গে দেবেন না ম্যাডাম, কারণ জনগণের আঙুলের চাপে যে কোনো মুহূর্তে আপনার পরিচয় ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আমি ইন্সপেক্টর, আমি ছিলাম, আছি এবং থাকবো, কারণ আমার এই পরিচয়টা কারোর দেওয়া দান নয়, নিজের শিক্ষা ও যোগ্যতা বলে অর্জন করা, যা আপনাদের মতো দুঃস্বপ্নের চোরা বালিতে হারিয়ে যাবে না। চলে ম্যাডাম, নমস্কার। আচ্ছা, আমি মন্ত্রী শুভঙ্কর নাগের মেয়ে মিশে না একটা ওই ফুটপাত বেয়ারিশ কুকুরের জন্য তুমি আমাকে যেভাবে ইনসাল্ট করলে, আমি আমার ড্যাডকে বলে তোমাকে আমি ওই সুন্দরবনে বদলি করে আমি প্রমাণ করে দেব যে এই হেনা লাগে পায়ের নেচে পা দিলে তার কতটা
পরিস্থিতি সম্মুখীন হয়েছে সারা দেশের মানুষ। এক বুক আশা নিয়ে ভোট দিয়ে যাদের হাতে তুলে দিয়ে দেশের শান্তি রক্ষার দায়িত্ব, সে রক্ষকে আজ ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি চিন্তা জ্বালিয়েছে। এই অবস্থা চলতে থাকলে তো মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে। কোথায় যাবে বাবা? সারা দেশটাই তো আজ একটা বদ্ধভূমি, ওদের অবিচার অত্যাচারের সিমরুলান। মানুষ কতদিন সহ্য করে বল? তাদের সহ্য থেকে সীমা আছে। না নেই, সহ্যের পাহাড় বুকে নিয়ে তাদের বাস করতে হবে বাবা। বুঝিয়ে দিতে হবে ওরা এই দেশে জঙ্গলের এত কান করতে চাইলো, জনগণ কিন্তু জানোয়ার বনে যাবে না। কিন্তু সেই জঙ্গলে ওদের মতো জানোয়ার সেগুলো রাজ্যের মানুষ কতদিন বেঁচে থাকবে? আজীবন ভুলে যাচ্ছ কেন বাবা? ওদের সীমাহীন অত্যাচার সহ্য করো। আমরা তো কাকিমাকে তাড়িয়ে দিইনি। কাকিমা যদি বাড়ি ছেড়ে নিজেই চলে না যেত। কিন্তু সে মনের জোর এদেশের কজনে আছে আর কজনেই পারবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতি সততার হাতিয়ার হাতে তুলে নিতে? এ কোথায় ইংরেজরা ভেবেছিল বাবা যে ভারতবাসী ফিরুক কাপুরুষ তাই সারা জীবন তারা এদেশে শাসন করবে? কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারের স্টিম রোলার সামনে বুক পেতে দেও এই দেশের স্বাধীনতাকে ছিনার বিপ্লবীর হয়নি। আর সেই স্বাধীনতা রক্ষা করার জন্য ভারত মাতার সুসন্তানের অভাব হবে না। আমি বলছি হবে, কারণ এদেশের সমাজেরা শুধু হাতে চুরি পরেই আছে। বিপাশা কি বলছিস তুই? ঠিকই বলছি। এই আগেই কিছুক্ষণ পরে হাজার হাজার মানুষের সামনে নারী নির্যাতন হলো, তাদের মুখে কোনো একটা প্রতিবাদের ভাষা ফুটে ওঠে না। তাদের নিয়ে তুই আশা করিস কি করে? কিন্তু তোর এই কথা শোনো, তোকে কোথাও যেতে হবে না রে দাদা। কিছুক্ষণ আগে নারী নির্যাতন হয়েছে ওই বাস স্ট্যান্ডে, তোরই একমাত্র বোন বিপাশা। বিপাশা কি বলছিস মা? ওরা তোকে রাস্তার মোড়ে? শুধু আমি নয় বাবা, এদেশের অনেক মেয়েরাই তাদের এখন হাতের খেলার পুতুল, তারা যেমন খুশি নাচাতে পারে। না, তা আমি হতে দেব না। বল কে বা কারা তোকে এত বড় অসম্মান করেছে? তাদের তুই কিছুই করতে পারবি না, কারণ এই সমাজের উচ্চবাদের এই ভগবান। তুই ঠিকই বলেছিস রে মা, তার প্রমাণ তো হাতে নাতে পেয়েছি। অর্জুন খুন হওয়ার পর তার স্ত্রীকে এই বাড়িতে আশ্রয় দিয়ে আগুনে ঘর পুড়ে বলে মানুষ আগুন জ্বালানো বন্ধ করে বাবা। আগুন নিশ্চয় জ্বালাতে হবে, তবে অতি সাবধানে। কিসের সাবধান? কতটা সাবধান হওয়ার ক্ষমতা তোর আছে? পুলিশ প্রশাসন ওদের হাতের মুঠোয়, একদল গুন্ডা নিয়ে ওরা সারা দেশ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ওদের ক্ষমতার সাথে তুই খড়কুটো মতো ভেসে যাবি। তবু আমি পিছু হটবো না বাবা, কামড়াতে না পারলেও সবাই করতে হবে। বল বিপাশা, বল তোর অসম্মানকারী সন্তানের নাম কি? তাহলে তোর যখন এতই জেদ, তাহলে তার তার নামটা ওই শোভন না। শোভন না? শালা শুয়োরের বাচ্চা, আমি তোমাকে ছাড়বো না। না বিভাস, ওদের সঙ্গে টক্কর দিতে যাস নে। ওরা সাপের চেয়ে ভয়ঙ্কর আর বাঘের চেয়ে হিংস্র। আর সেই জন্য তো আমি দেখতে চাই বাবা, যে মন্ত্রী সবঙ্গ নাক ছেলে সে কতটা ক্ষমতা করে, কতখানি শক্তি আছে তার। নেই কোনো শক্তি নেই। আমি মন্ত্রী তো ওর কি? আমি এই জনগণের ভোটে জিতা নির্বাচিত মন্ত্রী আমি। তাই আমি যা করব এইসব জনগণের ভালোর জন্যই করব। তাহলে আপনার ছেলে সারা এলাকা জুড়ে রংবাজি ঠগবাজি করে বেড়াচ্ছে, মেয়েদের হাতে দেখলেই তাদের অসম্মান করছে। এই সাবধান! তোর ভাগ্য ভালো যে তুই একজন মেয়ে মানুষ, নইলে তোকে আমি রাস্কেল জানোয়ার কোথাকার। তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে আমার এই ভোটারদের অসম্মান করো। আমি একটা কোথাও না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো মা, অপরাধী রং বিচার করতে আমি শিখিনি। সব অপরাধী আমার চোখে সমান। অপরাধী আমার ছেলে হলেও শাস্তি তাকে পেতেই হবে। এখন আপনি যা বলছেন এবং করছেন, এটা নিশ্চয়ই আপনার একটা রাজনৈতিক ঝলক, যার পুরো ছবিটা এই জনগণ একটু করে দেখতে পাবে, তাই তো? তা তুমি বলতে পারো, তবে সব ব্যাপারে তো রাজনীতি হয় না বাবা, আর হওয়া উচিত নয়। সে কথা তোমার বাবা
ভালো করেই জানে। আপনি ওর কথা কিছু মনে করবেন না সমগ্র বাবু, ছোট ছেলে, তাই কার সাথে কিভাবে কথা বলতে হয় ওর বুদ্ধিটা ওর হয়নি। সে তোর কথার ওজনেই বুঝতে পারছি, তবে কথা কি একটা জানেন ডাক্তার বাবু, দোষ ওর নয়, দোষ এই বর্তমান শিক্ষা ব্যবস্থার, যে শিক্ষায় আজকের ছাত্র সমাজ শুধু গুরুজনদের অপমান করতে শিখেছে। আপনার নীতি বাক্য তো শুনলাম, তাহলে আসল কথাটা বলুন, কেন হঠাৎ এই গরিবের বাড়িতে উদ্দেশ্যটা কি? ক্ষমা, নিঃস্বার্থে ক্ষমা। আমার এই বেওড়া ছেলেটা তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তার জন্য। না, আমি কোনো অপরাধ করিনি, আর ক্ষমাও আমি চাইতে পারবো না। এনে মারবো একটা পাজি হতভাগা গাধা কোথাকার, যা আমার মায়ের সামনে জোড়হাত করে ক্ষমা চেয়ে নে। কিন্তু এখন তো কোনো ভোট নেই মন্ত্রী কাকু। ভোট কেন মা? এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? কারণ ভোটের সময় এলে তো এই আপনাদের মতন মহান নেতাদের এই গরিবদের কথা মনে পড়ে, মনে উদয় হয় এমন হাজার মহত্বের কথা। চুপ কর বিভাস, গুরুজন যাতে ওভাবে কথা বলতেন। হে, দেশের একজন গণ্যমান্য মন্ত্রীকে তুই বলতে দিন ডাক্তার বাবু, বলতে দিন। ভালো কাজ কিছু করতে গেলে কিছু সমালোচনা, কিছু বদনাম, কিছু গালাগালি তো শুনতেই হবে। দেশের মন্ত্রী হিসাবে ওটা আমার শোনার অভ্যাস ভালোই আছে, কিন্তু আমার কোনো অভ্যাস নেই বাবা। তাই আপনাকে আর একটা অপমান কথা সুযোগ কথা বললে ওকে আমি চোখ রাঙানোর আগে জোড়হাত করে ক্ষমা চেয়ে নে। বাবা আপনি? আমি মন্ত্রী শুভঙ্কর নাগ। তুমি আমার ছেলে বলে অন্যায় করে তুমি পার পাবে না, তাই ক্ষমা তোমাকে চাইতেই হবে। বলো, তুমি আমার কথা মতো কাজ করবে নাকি আমাকে কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে? থাক শুভঙ্কর বাবু, আর ক্ষমা চাইতে হবে না, আমরা এমনিতেই। না, আমার বিচারে কারু মৃত্যুদণ্ড হলে তাকে আমি আধমরা হয়েও বাঁচতে দিই না, তাই ক্ষমাকে চাইতেই হবে। আর ক্ষমা যদি আমি না চাই, আর ধরে তোমাকে যখন এখানে আনতে পেরেছি তখন নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমাও চাইতে পারবো। বলো, তুমি আমার কথা মতো কাজ করবে নাকি আমাকে বিকল্প ব্যবস্থা নিতে হবে? বেশ, আমি আপনার কথা মতো ক্ষমাই চেয়ে নিচ্ছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত, তাই আপনারা আমাকে ক্ষমা করে দিন। চমৎকার, এই তো আমার উপযুক্ত ছেলের মতো কাজ। এটা আপনার উপযুক্ত কাজ নয় বাবা, এটা আপনার মহাবুলের একটা সোনালী ফসল। আজকে যে হাত দুটো দিয়ে ওদের সামনে আমায় ক্ষমা চাওয়ালেন, একদিন সেই হাত দুটো ওদের কণ্ঠনালী চেপে ধরবে। না, তা তুমি পারবে না। It is my challenge. আর এটা করে আমি বুঝিয়ে দেব যে আমার এই ছোট্ট হাত দুটোর বিস্তর কত দূর। এই টিভি মনে নেই এমন কোন কাজ করতে পারে। It is my day. তার আগে আমি তোমার হাত দুটো কেটে নিব জানোয়ার। ছোট ছেলে রাগের মধ্যে দু কথা বলেছে বলে তা বলে আপনারা সত্যি ভেবে নেবেন না, কারণ ওর মতো বদরাগী ছেলে দুদিনে টাইট দিয়ে দেব। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী কাকু, ছলক নয়, ছবির অনেক কাজ আপনি দেখিয়ে দিলেন। তার মানেটা আপনি বলুন মন্ত্রী কাকু।
ওটা আমাদের মুখে নাইবার শুনলেন। তোরা কি আরম্ভ করেছিস বলতো বাবা ওদের কথা? যেতে দিন ডাক্তার বাবু, যেতে দিন। ধরণী ধুলিকোনা তিনের ন্যায় শোষণ হতে না পারলে আমার যে নেতা হওয়া সাজে না, তাই ওদের কোথায় আমি কিচ্ছু মনে করিনি। শুভঙ্কর বাবু না, আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ, যার এক সামনে শ্মশান যাত্রা। তবে সব সময় তো আর ছবল মারতে পারি না। হাজার হোক আমি এই জনগণের সেবক, মন্ত্রী মহাশয়। ঐতিহ্যবাহী চেয়ারটাকে সম্মান করে আমি তো ধুলোই মিশে দিতে পারি না। চলি চলি, নমস্কার নমস্কার ডাক্তার বাবু। ও যেন একটা রক্তলোল হিংস হয় না, জানোয়ারটার প্রতি লোমকূপ যেন শয়তানিতে ভরা। তবু তো বাবা ওকে সাপোর্ট করে যাচ্ছে। কাকিমাকে আশ্রয় দিয়েছে বলে ওই শয়তানটার অত্যাচার বাবা সব মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কিছুই ভুলিনি রে মা, ওদের অত্যাচারের কথা আমার এই বুকের মাঝে রক্ত করে লেখা আছে, যা শত অভিনয় কোনোদিনই মুছিবে না। তাহলে কেন তুমি শয়তানটাকে তোষামত করছিলে? তোষামত নয় রে বিবাস, কর্তব্য। শত্রুটা জেট টেনে আমি তো আমার কর্তব্যকে ভুলে যেতে পারি না। কর্তব্য নিশ্চয়, শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব ওদের লোক পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের তো যায়নি। তাহলে আমরা ভুলে যাব কি করে যে চরম শত্রু দূরে এসে দাঁড়ালে তাদের সমাধান করা উচিত? তোমার এই নীতি বাক্য পালন করতে গিয়ে আমরা ওদের অত্যাচারের শিকার হয়েছি বাবা। অসহায় পাগলিনী কাকিমা হারিয়েছি, জানি না অদূর ভবিষ্যতে আমাদের আরো কি হারাতে হবে। সব কিছু হারিয়ে সকল অত্যাচার সহ্য করুন, আমরা বেঁচে থাকবো, মাথা উঁচু করে টিকে থাকবো এই সমাজের বুকে। কিন্তু ওদের অন্যায় পাপ অধর্মকে বিনাশ করতে কালের বিচারে খবরদার দিয়ে নেমে আসবে ওদের মাথায়। সেদিন শত চেষ্টা করলো ওরা বাঁচতে পারবে না, আর ভগবান ওদের বাঁচতে দেবে না। বাবা বাবা বাবার বুকের মাঝে ধিক ধিক আগুন জ্বলছে, আর সেই অত্যাচারের আগুন, সেই আগুন তুই একমাত্র নেভাতে পারিস দাদা। আমি? হ্যাঁ তুই। বাবার অত্যাচার, বোনের অসম্মান, আর ওই অর্জুন কাকুর সংসারটা ধ্বংস হয়ে যাবার প্রতিশোধ। আমি নেব সেই প্রতিশোধ। অসীমকে খুঁজে বের করে কাকিমা অসীমকে ফিরে দেবো, তাদের সংসার প্রয়োজন হলে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করবো। তবে নন্দনপুরের মুখ থেকে পাপীদের ধ্বংস আমি করবই, ধ্বংস আমি করবই, ধ্বংস আমি করবই। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ, নাই প্রতিকার। হিংসার জয় আজ, সত্যের নাই কোনো অধিকার। হিংসার জয়, সত্যের নাই কোনো অধিকার। অধিকার অধিকার। মুদ্রা কথা বলতে জানেন কি মশাই, বহুদিন ধরে বাপটাকে খুঁজছি কিন্তু পাইনি। এই পেলে সালার বেটাকে জিজ্ঞাসা করতাম আমার মতো ভিখারি নাম রাজা রেখেছে কেন। এই রাস্তাঘাটে লোকে উপাস শুনবে বলে। আরে বাবা, আমিও মডার্ন যুগের ছেলে, সব উপবাসের মুখে ঝামা ঘষে নকল রাজা সেজে ঘুরছি। এই কাজে ঢুকেই মালিককে বলে দিয়েছি 2 পয়সা মাইনে কম দিন ক্ষতি নেই, কিন্তু রয়্যাল ড্রেস আমার চাই। আর এই রয়্যাল ড্রেস করে নকল রাজা সেজে বড় লোক মেয়েদের সাথে নামাজ করবো আর হাসবো। এই
পৃথিবীটা উচ্ছে নিয়ে যাচ্ছে, উচ্ছে নিয়ে যাবে। এই কলা নেই কনে হুট করে কলেজে ধর্মঘট থেকে বসলো। ও এই ভারী ব্যাগটা নিয়ে না, আমি এখন ড্যাডিকে ফোন করে দেখি। পরিসীমার বাইরে। আরে শোনের বাচ্চা, তোদের পরিসীমাটা থাকে কোথায়? খুকি মুখে লাগাম দিয়ে কথা বলো, এর আরেকবার শোরের বাচ্চা বললে না। কথাটা কিন্তু আমি তোমাকে বলিনি। এখানে আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তিকে, তাহলে কথাগুলো কি ওই বাসের খুঁটিগুলোকে দিচ্ছ? শাট আপ ইউ রাস্কেল! বাজে না বকে আমার প্রশ্নের উত্তর দাও। কেন তুমি আমাকে খুকি বললে? এই পরেছো তো হাফ প্যান্ট, তোমাকে খুকি নেই তো কি দিমা বলবো? কি ইংরেজি গালি? এই যে বড় লোকের হাফ প্যান্ট পরা টুনটুনি, মানে রাস্কেল মানে এটা কি? এই রাস্কেল মানে হচ্ছে জানা নেই। এই বাঙালির মেয়েদের হচ্ছে এইটাই মুদ্রা দোষ। এই দু কলম লেখাপড়া শিখে নিজেকে মনে করে মহারানী ভিক্টোরিয়া। আর এই জন্যই আমি বাঙালি মেয়েদের সাথে প্রেম করি না। তাহলে তুমি কাদের সঙ্গে প্রেম করো? আমি প্রথম জীবনে প্রেমে পড়েছিলাম ওই ইংল্যান্ডের যুবরানী ডায়নার সঙ্গে। তারপর আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পিএ মনিকার সঙ্গে। তারপর মুম্বাইয়ের বিখ্যাত হিরোইন দিব্যা ভারতীর সঙ্গে। তাহলে এখন তোমার বর্তমানে তোমার প্রেমের গাড়ি ফাঁকা, একদম ফাঁকা। যদি দয়া করে তুমি ইংরেজিতে গালি দেওয়া বন্ধ করো, তাহলে হয়তো আমার প্রেমের গাড়ির প্যাসেঞ্জার হিসাবে তোমাকে তুলে নিতে পারি। না হয়ে উঠলাম, কিন্তু তোমার এই সাজ পোশাকের কারণটা কি? বলতে পারো না, তবে তোমাকে বলতে পারি। এই তুমি যদি আমাকে তোমার এই পোশাকের ব্যাখ্যাটা দাও। আমার এই পোশাকের ব্যাখ্যা? হ্যাঁ নিশ্চয়। এই যে তোমার প্যান্ট জামা সবই ছোট, এগুলো কি ছিট কম পড়েছে নাকি তোমার বাবার পয়সা কম পড়েছে? তুমি আমাকে ইংরেজি গালি? এই আমার সঙ্গে প্রেম করতে হলে বাংলায় বলতে হবে। বাংলায় বলো, বাংলা। নিশ্চয় নিশ্চয়, আমি তোমার সঙ্গে বাংলায় বলবো। আর বাংলায় তোমায় বলবো, তোমার ওই দুটি চোখ নাকি বলো কালো চুল, নাকি ওই ঠোঁটে রাঙা লাজুক হাসি, তোমার ওই দুটি চোখ নাকি বলো কালো চুল, নাকি ওই ঠোঁটে রাঙা লাজুক হাসি। এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, রাস্তার মধ্যে এমন নাচ গানের মজলিস বসেছে যে? আরে হ্যাঁ তুই, কিন্তু হঠাৎ কলেজ বন্ধ করে নাচ গান শুরু করলি কেন? আর বলো না, হঠাৎ করে কলেজে ধর্মঘট ডেকে নিয়েছে, তাই আমি হোস্টেলে বসে না থেকে সোজা বাড়ির পথে রওনা দিলাম। হ্যাঁ না, মানে আমাদের ইংরেজি ম্যাম সাহেব, ওরে বাবা রে, একেবারে গোঘরার করতে হাত। তা বেশ করেছিস, কিন্তু রাস্তার মধ্যে এমন নাচ গান শুরু করলি কেন? আরে ওই সার্কাসের জোকার সঙ্গে না একটু লুকি লুকি প্রেম খেলছিলাম। তুই ওকে চিনিস না? আরে বাবা, ও আমাদের বাড়ির নতুন কাজের লোক রাজা। অবস্থা তো ভিখারি, কিন্তু নকল রাজা সেজে একটু আনন্দ পায় আর কি। এই হতভাগা, এই দিকে আয়। বলেন বড় সাহেব। তোর সাহস তো কম নাই, তুই তোর ম্যাম সাহেবের সাথে প্রেম করছিলিস? না বড় সাহেব, এই প্রেম করলে তো দীঘা কিংবা পুরী যেত।
এই নন্দনপুরের ভাঙাচোরা রাস্তায় কি আর প্রেম হয়? তাই তাই মেম সাহেব তো কলকাতায় থাকে, তাই গ্রামের পরিস্থিতি একটু বুঝিয়ে দিচ্ছিলাম। এই শাট আপ রাস্কেল! আবার ইংরেজি? না, এদের আমায় মানুষ করা গেল না। এই জন্যই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে কিন্তু মানুষ করনি। ওরে গাধা, ওটা নজরুল ইসলাম নয়, ওটা বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই ওদের মধ্যে যাই হোক বললেই হবে, কারণ ওরা যখন মাস্তুত পিস্তুত ভাই। এই একটা বাড়িতে একটা সাগরের বাচ্চাকে পুষে রেখেছিস, পাগলামি শুনে আমাদেরকে রাঁচির তাকে যাওয়াচ্ছে, আমার ওই কলকাতায় ফিরে যাবো অনেক অনেক ভালো। চাকর বলে অবজ্ঞা করবেন না মেম সাহেব। ভক্ত কবি জয়দেব বলেছেন, যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এক চোরে তোর ঘাটটা ঘুরিয়ে দেবো বান্দর কোথাকার। ওটা জয়দেব বলেনি, ওটা বলেছেন রামকৃষ্ণ দেব। ওই ওদের মধ্যে যাই হোক বললেই হবে, কারণ রামকৃষ্ণ যখন জয়দেবেরই শিষ্য। এই সাদা মুখ হনুমান, তুই যদি তোর জ্ঞানের বাণীটা বন্ধ না করিস তাহলে এই গুলি মেরে তোর মুখটাই আমি কিন্তু চিরদিনের জন্য বন্ধ করে দেবো বলে দিলাম। ছেলে বাপরে, তুই কোথায় আছিস রে? আমাকে বাঁচা রে। বড় সাহেব, আমি কি কোনো ভুল বলেছি? না, তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু তোর গাড়ি কই? চুপি সারি গিয়ে বসে থাক, নইলে তোকে কিন্তু আর বাঁচাতে পারবো না। কারণ তোর জ্ঞানের বহর দেখে হেনা হয়তো রেগে গিয়ে তোকে মেরে একেবারে কুমুর ডলি করে পার্সেল করে পাঠিয়ে দেবে। যেমন পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে পারে না, তেমনি চকচকে পোশাক করে ভিখারি কোনদিন রাজা হতে পারে না। তাই বলে তারা একেবারে ফেলনা নয় বড় সাহেব। ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন, হে ভারত, ভুলিও না দরিদ্র আর্য মুচি মেথর, তোমার রক্তে তোমারই ভাই, সেই বিচারে আমি আপনার ভাই। তাড়াতাড়ি গাড়িতে আসুন। গুড বাই, গুড বাই। এই বড়দা, একটা থামস আপ হবে? থামস আপ। অফকোর্স। ওই তো দূরে সুধা ঠাকুরের দোকানটা দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ থামস আপের প্রয়োজন হলো কেন? তোমার ওই গজনক করে নকলের রাজার জ্ঞানের বাণী শুনে শুনে না আমার মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। থামস আপটা খেয়ে মাথাটাকে ঠিক করে নি, তারপরে আমি গাড়িতে চড়বো। তুমি বরং গাড়িতে যে বসো, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। কেমন? রাজার মতো এমনি মেকি হাসি নকল রাজার এই সমাজে আছে বলে সাধারণ মানুষ একটু হাসার সুযোগ পায়, নইলে সব হাসি তো এক শ্রেণীর মানুষ কেড়ে নিয়েছে। তাই তো প্রতিনিয়ত আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা যাচ্ছে ওই গরিব মানুষদের অসহায় বুক ফাটা কান্না আর মর্মবেদী হাহাকার। তুমি তো আমার কাছেই আছো, কিন্তু ওরা কারা? ওরা মন্ত্রী সাহেবের ভাড়া করা গুন্ডা। ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে না। চাইলে যে সব কিছু পাওয়া যায় না সেটা আমি ওদের বুঝিয়ে দেবো। আচ্ছা, রাজা মন্ত্রী আর সেনাপতি যাই হোক, তোর বহুত বড় বড় বাতেলা শুনলাম, এবার আমাদের কথা শোন। পৃথিবীতে আমরা যেটাই চেয়েছি সেটাই পেয়েছি, তার ব্যতিক্রম কোনো হয়নি আর হবে না কোনোদিন। তাহলে তোরাও শুনে রাখ, এই বিধান চন্দ্রনাথ কোনদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর আজও দেবে না। তাই তোদেরকে আমি। আপনি ভুল করছেন স্যার, আমরা ওকে তাড়া করিনি। মানে বিধান না, মানে স্যারের বড় ছেলে আলাম। হ্যাঁ সাহেব, ম্যানেজ কর। আমরা ট্রেন ধরার জন্য ছুটছিলাম, তাই ও হয়তো ভেবেছে
কিন্তু প্ল্যাটফর্মে তখন কোনো ট্রেন নেই, তাহলে হঠাৎ ছোটার প্রয়োজন পড়লো কেন? নেই, কিন্তু কেসেই যেতে কতক্ষণ? তাই আমরা ছুটছিলাম যাতে ট্রেনটা ফেল না করি। কলকাতার রাস্তা তো কত দূরের রাস্তা। আরে বাবা, দূর তো হবেই, দূর তো হবেই। তোরা যে ওই বাঁকা পথের পথিক, সোজা পথে চলবি কি করে? তুমি আমাদের ভুল বুঝছো বহিন, আমরা তোমায় জোর করে তুলে নিয়ে যাবো কেন? তাছাড়া আমরা গ্রামের সাদা সিধে ভালো ছেলে, গ্রামের কখনো মা বোনদের ক্ষতি করতে পারে কি? শোনো, এই যে গ্রামের সাদা সিধে ভালো ছেলে দল, আজ আমি এই গ্রামের বুকে প্রথম পা রেখেছি, তাই তোদের আজ আমি ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা ঘটাতে চাইলে তার যোগ্য জবাব পাওয়ার জন্য ওকে সাহেব, আমরা চলেই যাচ্ছি। আয় রে দিলীপ। হ্যাঁ চল। আমি স্যার, নমস্কার। ওই শয়তানগুলোকে আপনি ছেড়ে দিলেন বাবু, ওরা এই গ্রামের ভিতরে ঘুরে বেড়াবে, ওদের ওই শয়তানি কালো হাতগুলো ঠিক সচল থাকবে। আমার প্রতিবাদে হাত যে পঙ্গু হয়ে যাবে, এটাই বা তুমি ভাবলে কেন? কিন্তু বাবু, আপনারা বড় লোক, উপর তলায় ওঠার পর এই গরিব নিচু তলার মানুষগুলোর কথা আপনার মনে থাকবে তো বাবু? আমি ডাক্তার, মানুষের সেবা করা আমার শিক্ষা বা ধর্ম, সেখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। তাছাড়া তুমি তো আমার মনেই গাথা রইলে ডাক্তার বাবু। না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। হয়তো আমাদের জীবনে এমনি একদিন আসবে যেখানে উঁচু নিচু ভেদাভেদ চিরতরে মুছে যাবে। না না ডাক্তার বাবু, না, এই রানীর জীবনে সেই দিন কখনো আসবে না ডাক্তার বাবু। দুর্ভাগ্যের বেড়া জলে বন্দি ভিখারিনী রানী কখনো রাজরানী হতে পারে না ডাক্তার বাবু। বেশ, আজ তোমায় আমি কথা দিলাম, এই ভিখারিনী রানী হবে আমার মনের সিংহাসনে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। শয়তানগুলো তাড়া খেয়ে হতভাগিনী কোথায় গেল কে জানে। আর অক্ষয় যদি ভক্ষক হয়, মানুষের সুখ শান্তি গ্রাস করে, তাহলে মানুষ আজ বাঁচবে কার আশায়? ওই ভগবানই আমাকে বাঁচিয়েছে রে দাদা ভাই। বাবু বাবু, তুই সত্যি আমার ভগবান আছিস বাবু। আমার বোনের সম্মান রক্ষা করে তুই যে কাম করেছিস, তার জন্য রতনলাল সারা জীবন তোর গোলাম হয়ে থাকবে রে বাবুজি। রতনলাল, আমি ভগবান নই, আমি মানুষ, আর সেই মানুষের কর্তব্য পালন করেছি মাত্র। তুই তোর কর্তব্য করেছিস ঠিকই, আর আমাকে কোথার খেলাপের হাত থেকে বাঁচাইছিস ডাক্তার বাবু। কোথার খেলাপ? কিন্তু কার কাছে? আমার বাবুজির কাছে। মরণকালে আমার বাবুজিকে আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি রানীর মতো করে মানুষ করব। তাই তো ওকে আমি লেখাপড়া শিখিয়েছি, নিজে সাপ খেলা দেখালো। ওকে আমি কোনোদিন সহগ নিয়ে বেরোয়নি। কেননা ও যে বেদেনি হবে না, ও হবে ভদ্র ঘরের রানী। রতনলাল, কিন্তু সৌম্যে একলা ঘরে রাখতে ভয় হয়। শয়তানদের হাত থেকে বাঁচাতে ওকে যে আজ আমি সোহাগ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সারা দেশটা আজ শয়তান আর জানোয়ারে ভরে গেছে বাবুজি। বেশ, আজ থেকে ওই শয়তানদের রক্ষা করার দায়িত্ব আমার। আমি এই গ্রামের হাসপাতালে থাকবো, তোমাদের যে কোনো বিপদে আমাকে খবর দেবে, কেমন? আজ চলি, আসি রানী, বাই। মানুষ লয় রে বোন, মানুষ লয়। কিন্তু দাদা ভাই, ওই ভগবান আমাদের মতো গরিব মানুষকে মনে রাখবে তো? রাখবে না, তার সময় কোথায় যে তোর খবর রাখবে? ওই ভগবান এখন কুচক্রী শয়তান আর বড় লোকদের দালাল হয়ে গেছে গো। কে তুমি মা? মা